হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো সবার অপেক্ষার অবসান ঘটিয়ে নেভার এন্ডিং সামার ড্রামার লাস্ট পার্টের গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনারা তো আমাকে একদম স্থির হতেই দিচ্ছিলেন না ড্রামাটা শেষ না করা পর্যন্ত। আমিও কিন্তু খুব দ্রুতই প্রত্যেকটা পার্টের গল্প আপনাদের তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে নিয়ে এসেছি শেষ পার্টের গল্প। শেষ পার্টের গল্প দেখলে তো মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো চলুন শুরু করছি। এই পর্বের শুরুতে আমরা ওয়েনকে দেখি ও জেলি খেতে খেতে বসে কাজ করছিল ল্যাপটপে। তখনই লুসা ওখানে আসে আর ওর ল্যাপটপটা দেখে বলে, তুমি আমাকে কি প্রমিস করেছিলে? ওকে একদম কোলের ভিতরে টেনে নিয়েছিল। ওয়েন তখন বলে, বাড়িতে কোনো কাজ হবে না এটা প্রমিস করেছিলাম, তার বিনিময়ে আমি তোমাকে নাও এক বাইট জেলি দিচ্ছি। লুসাও তখন এক বাইট জেলি নিয়ে বলে, মাত্র এক বাইট জেলি? এটাতে হবে না। ওয়েন তখন বলে, ঠিক আছে তাহলে তোমাকে আমি আরও এক বাইট জেলি দিচ্ছি। লুসাও তখন আরও এক বাইট জেলি নিয়ে বলে, না না, এটাও এনাফ নয়। তখন ওয়েন বলে, আচ্ছা ঠিক আছে, এটা বলে ওকে একটা কিস করে। লুসাও বলে, এটাও এনাফ নয়। ওয়েন তখন বলে, আরও কি লাগবে বলে ও ঠোঁটে একটা কিস করে। তখন লুসাও বলে, এটাও এনাফ নয়। ওয়েন তখন ওকে দুই পাশে কিস করতে লাগে। এভাবে ওদের রোমান্টিক মুহূর্ত যায়। পরদিন আমরা অফিসের সিন দেখি। লুসাও অফিসে কিন্তু ভীষণ দারুণভাবে কাজ করতো। আর একসঙ্গে বাড়িতে থাকার পরে আবার অফিসে একই সঙ্গে লুসাও আর ওয়েন যে কাজ করতো, এই বিষয়টাই খুবই সুন্দর। তবে লুসাও কাজকে অত সিরিয়াসভাবে নিত না, কিন্তু কাজটা ঠিকই করতো। এই যেমন ধরুন এখনও টেবিলের উপরে বসেই কিন্তু মিটিং করছিল। আর তাছাড়াও ওর ড্রেস আপটা এত সুন্দর ছিল যে ওকে খুব একটা সিরিয়াস মনে হতো না। তবে ওরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে আর তার জন্য ওদের মিস লিনের সঙ্গে দেখা করতে আসতে হয়েছে। তো 1 ঘন্টা ধরে ওরা মিস লিনের জন্য ওয়েট করছে, তবে মিস লিন এখনও ওদের সঙ্গে দেখা করেনি। তখন একজন সিকিউরিটি গার্ড এসে জানায়, মিস লিন অবশ্যই একটু বাইরে গিয়েছিল, তাই সে আপনাদের সঙ্গে এক্ষুনি দেখা করতে পারেনি। আমি তাকে একটু কল দিয়ে জেনে নিচ্ছি যে সে এখন আপনাদের সঙ্গে দেখা করতে পারবে কিনা। ওই মহিলা পরে মিস লিনকে কল দেয়। আপনারা একে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, এই কিন্তু সেই লিনা যার সঙ্গে লুসা মাত্র কয়দিন ডেট করেছিল। সেই যে যখন ওয়েন ওর সঙ্গে ব্রেকআপ করে চলে গিয়েছিল তখন। যাই হোক, এখন লিনা ওদেরকে বলে যে ওদেরকে ভিতরে নিয়ে এসো। তো এই মুহূর্তে ওয়েনের যে ব্যাগটা ছিল সেটা কিন্তু লুসাও নিজে ক্যারি করছিল। এরপরে লিনা তো এখানে সানগ্লাস পরেছিল বিধায় ওকে প্রথম দেখায় চিনতে পারেনি লুসাও। পরে যখন ও সানগ্লাসটা খোলে তখন লুসাও ওকে চিনতে পারে। তারপরেও এখানে ওয়েন আছে বিধায় লুসা ওয়েনের দিকে একবার তাকায় আর লিনার দিকে একবার তাকায়। লিনা তখন বলে, কি ব্যাপার, আমাকে ভুলে গিয়েছো নাকি? মনে নেই আমরা যে কয়েকবার ডেট করেছিলাম? তুমি দেখছি সবই ভুলে গিয়েছো, নাকি আমার চেহারাটাই মনে পড়ছে না? ওয়েন তখন বলে, লুসাও এটা কি? লুসাও তখন বলে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি। এই তো একটু আগে আমি তোমাকে চিনতে পারিনি, এখন চিনতে পেরেছি। লেনা তখন বলে, এটা বোধহয় তোমার গার্লফ্রেন্ড না? তাহলে তুমি এরকম মেয়ে পছন্দ করো? আসলে কি জানো তো, ওর সঙ্গে আমার কয়েকবার ডেট হয়েছে, তবে ও খুবই বোরিং একটা ছেলে। ভেবেছিলাম অন্যরকম হবে কিন্তু তেমন হয়নি। যাই হোক, লুসা যে কাজের জন্য এসেছিল সেই কাজের জন্য ওকে একটা পেন্টিং করতে হচ্ছিল। সে ডিজিটাল পেন্টিং ও পিছনে বসে করছিল, এদিকে লিনা আর ওয়েন দুজনে মিলে গল্প করছিল। লিনা বলে, তুমি আবার কিছু মনে করনি তো? আসলে আমি ওকে একদিন একটা বারে প্রপোজ করেছিলাম, তো ও তখন খুবই একটু দুশ্চিন্তায় ছিল। সেই সময় ও আমাকে হ্যাঁ বলে দিয়েছিল। তারপরে ডেট করে ওর সঙ্গে আমার ভালো লাগেনি, ও একটু বেশি লম্বা। এই কথা শুনে ওয়েন বলে, তোমারও তাই মনে হয়? আমারও কিন্তু তাই মনে হয়। ওদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ওকে যে কাজটা দেওয়া হয়েছিল লুসাও সেই কাজটা কমপ্লিট করলে লিনা বলে, তুমি সত্যি দারুণ আঁকো, আর দিন দিন তোমার আঁকার হাত আরও বেশি সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি তোমার ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। ওরা যে কাজে এসেছিল আর কি। ওরা দুইজন বলে, আমাদের সম্পর্ক আমাদের কাজে কোনো প্রভাব ফেলবে না আশা করি। এটা বলে ওরা কাজের কথা শেষ করে বাইরে বের হয়ে আসে, কিন্তু রেগে রেগে হাঁটতে হাঁটতে আসছিল ওয়েন। ওয়েন বলে, যখন তোমার সঙ্গে ব্রেকআপ করে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, আর তখন তুমি অন্য মেয়ের সঙ্গে ডেটিং করতে। এই কথা শুনে ওকে থামায় লুসাওয়ার বলে, তুমি যেমনটা ভাবছো অমনটা নয়। আসলে সেদিন আমি একটা বারে বসেছিলাম, আর তুমি তখন আমাকে একটা টেক্সট দিয়েছিলে, কিছু টাকা পাঠিয়েছিলে আর বলেছিলে এগুলোই আছে তোমার কাছে। আমার খুব রাগ হয়েছিল, কারণ কোনো রিজন ছাড়াই তুমি আমার থেকে চলে গিয়েছিলে। আর তখন আমি ইম্পালসিভলি ওকে হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে আমি কোনো ডেট করতে পারিনি, আমার মনটা তো কেবল তোমার কাছেই পড়েছিল। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কখনো আর কাউকেই ভালোবাসতে পারিনি। যাই হোক, ওয়েন তখনও কিন্তু রেগে রেগে হেঁটে যাচ্ছিল। তখন ওকে লুসা থামায় আর বলে, এবার তো তোমার রাগ কমবে। এটা বলে ওই একগুচ্ছ বেলুন ওর সামনে নিয়ে আসে। এতগুলো বেলুন হুট করে পেতে দেখে
ওয়েন বলে, তুমি কি ম্যাজিক জানো নাকি? এই বেলুনগুলো কোথা থেকে এলো বলো বলো। লুসাও তখন বলে, এটা হলো সিক্রেট, এটা বলবো না। এরপরে লুসা বলে, আমি তোমাকে বলেছি প্রপারলি আমি তোমাকে একবার প্রপোজ করব, তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ওয়েন তখন বলে, আমি কি তোমার সঙ্গে ডেট করছি না? এরপরে যা হওয়া তাই হয়, ওরা দুজনে আরও বেশি ক্লোজ হয়ে যায়। একটু আগে লিনাকে নিয়ে যে ঝগড়াটা হয়েছিল সেটা কিন্তু ঠিক এভাবেই শেষ হয়ে গেল। আমাদের বাংলাদেশে হলে আরও অনেক বেশি মান অভিমান হতো, কিন্তু লুসাও কি সুন্দর ওকে একটা সারপ্রাইজ দিয়ে সমস্ত ঝগড়া মিটমাট করে দিল। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, বেচারার না অফিসের কাজ ভালো করে হয়, না জীবনে কোনো মেয়ে আছে, না কোনো প্রেমিকা আছে, বউ আছে, কেমন একটা বোরিং টাইপের। যাই হোক, ও এই কাজকর্ম নিয়েই বিজি, এটা নিয়েই বেঁচে আছে, কি আর করা যাবে। এদিকে তখন লুসাও আসে আর বলে যে কাজের জন্য একটু আগে আমরা লিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, লিনার সেই কাজের জন্য আমাদেরকেই ফোন দিয়েছে। লিনা আসলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে, এখন ওদের এই কাজটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা নিয়েই ও ফোন দিয়েছে। তো কিছুক্ষণের ভিতরেই লিনা জানায় যে চেয়ারম্যান ওদের কাজটাকে অ্যাপ্রুভ করেছে। এদের সবাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, তবে ইয়ান তেমনটা হ্যাপি হয় না, বাকি সবাই ভীষণ হ্যাপি হয়ে যায়। ওদের অফিসের এই সব কর্মচারীদের আমার এত ভালো লাগে, সবাই এত হেলদি সম্পর্ক মেনটেন করে চলে, কোনো টক্সিসিটি নেই। যাই হোক, এরপরে আমরা ওয়েনকে আর লুসাওকে দেখি, ওরা একটা কবরস্থানে এসেছিল। এটা মূলত ওয়েনের বাবা আর দাদির কবর। তো এখানে এসে লুসাও বলে, আমি তো তোমার দাদির সঙ্গে দেখা করেছি, তিনি বেঁচে থাকতেই, বাবার সঙ্গে কখনো দেখা হয়নি। তোমার বাবাকে আমি কথা দিচ্ছি যে তোমাকে আমি সারা জীবন ভীষণ ভালোভাবে আমার কাছে আগলে রাখবো। ওয়েন তখন বলে, বাবা যখন বেঁচে ছিল তখন তার কাছেই ভর দিয়ে চলতাম, এখন আমি তোমার মতো মানুষ পেয়েছি যে আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছে। এরপরে ও লুসাওকে সব সত্য কথাগুলো বলে যে কেন ও ফেস টু প্রজেক্টে হাত দিয়েছিল। মূলত ওর বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল, যে 20 বছর আগে কিছু দোষ কাঁধে নিয়ে মারা গিয়েছিল। সেজন্য ওরা একটা লোকের সঙ্গে দেখা করতে এসেছে, যার টাকাও লুসাওয়ের বাবা ফাঁকি দিয়েছে। তার বিজনেসেও একদম ঢল নেমে এসেছে, ধস নেমে এসেছে। যাই হোক, এই মহিলাকে এসে ওরা বলে, আপনার ছেলে কোথায়? মহিলা তখন জানায় তার ছেলে তো বাড়িতে নেই, তবে বাড়িতে আসলে তাদেরকে কল দিয়ে জানাবে। এরা তখন ওদের আশ্বস্ত করে যে আসলে ওই মহিলার ছেলের কোম্পানি নিয়ে কথা বলতে ওরা এসেছে। ওই মহিলার ছেলের কোম্পানি যে বা যারা নষ্ট করে দিয়েছে তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে আসবে, এই কথা লুসাও আর ওয়েন দুজনেই দেয়। ওই মহিলা তখন জানায়, ঠিক আছে, আমার ছেলে যখন বাড়িতে আসে তখন আমি তোমাদেরকে জানাবো। এদিকে মেংকে দেখতে পাই, মেং এবং ফান দুজনে মিলে যে বাড়িটা কিনেছিল, মেং সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে, কারণ ও ফানের সঙ্গে থাকবে না সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। ছোট্ট একটা ঝগড়ার জন্য কিভাবে ফানের সঙ্গে থাকবে না ভাবা যায়। যাই হোক, ও এই মুহূর্তে ফানকে একটা ভয়েস মেসেজে জানিয়ে দেয় যে বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, তোমার অর্ধেক টাকা আমি তোমার ঠিকানায় পৌঁছে দিব। এদিকে রাত্রেবেলা আমরা দেখি সেই লোকটিকে, যে লোকের নাম হলো চেন, যার খোঁজেই মূলত লুসাও আর ওয়েন এখানে এসেছিল। তো ওই লোকের মা ওই কথাটা ওই লোককে জানায় আর বলে, কেউ তোমার এই বিজনেসের ব্যাপারে কথা বলতে তোমার কাছে এসেছিল, তারা কিছু ডকুমেন্টস এবং সত্য ঘটনা জানতে চায় এবং তোমাকে নাকি ওরা বিচার পাইয়ে দিতে চায়। এদিকে আমরা ওয়েনকে দেখি, ওয়েন বসে বসে একটা ডিমের খোসা ছাড়াচ্ছিল, তবে এটা ছাড়াতে ওর বেশ কষ্ট পোহাতে হচ্ছিল। আর ওর পাশে তখন বসেছিল লুসাও। লুসাও বলে, আচ্ছা দেখি, ডিমটা আমার কাছে দাও। এই একদম সফট বয়েল ডিমগুলোর কিভাবে খোসা ছাড়াতে হয় তুমি জানো? এটা বলে একটা গ্লাসের ভিতরে ও ডিমটা নিয়ে অনেকক্ষণ ঝাঁকি দেয়, তারপরে ডিমটা বাইরে বের করে যেই সেই ওর খোসাটা ছাড়িয়ে দেয় আর বলে, দেখেছো কি দারুণভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে ফেললাম। এটা দেখে ওয়েন বলে, বাহ, তোমার আমি তো দেখছি অনেক কিছুতেই পারদর্শী, তুমি জানো এভাবে হাফ সিদ্ধ করে ডিম খেতে আমি অনেক পছন্দ করতাম ছোটবেলায়, কিন্তু আমার মা আমাকে বলতো যে বড় হলে এভাবে হাফ সিদ্ধ করে ডিম খেতে, কারণ মায়ের নাকি সময় থাকতো না, এবং মা বলতো এই ডিমটা সিদ্ধ করতে গেলে সময়ের দিকে অনেক নজর দিতে হয়। এখন বড় হয়েছি, এই ডিম যখন তখন মন চাইলে খেতে পারি, বড় হয়ে যাওয়াটাও সত্যি খুবই সুন্দর। এই কথা শুনে তখন লুসাও বলে, ছোটবেলায় তোমাকে বোধহয় অনেক কিছুই ফেস করতে হয়েছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি যদি আরও ছোটবেলায় তোমার সঙ্গে দেখা করতাম, তোমাকে পেতাম, তাহলে হয়তো তোমার যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটা আরও একটু কমিয়ে তা ভাগাভাগি করে নিতে পারতাম। এই কথা শুনে ওয়েন বলে, তুমি এত ভালো কেন লুসাও? তোমার মতো ভালো মানুষ আমি এই দুনিয়াতে আর একটাও দেখিনি। তুমি যেভাবে আদরে যত্নে আমাকে দরদে আগলে রেখেছ, এরকম কেউ রাখতো না। আমি সত্যিই লাকি, আমার মতো একটা মেয়েকে তুমি কত ভালোবাসা দিয়েছো। আমি যতবার দূরে গিয়েছি ততবার তুমি আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো, কিন্তু আমি কখনো তোমার মতো করে তোমাকে ভালোবাসিনি।
এমনটা নয় যে আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি যত ভালোবাসো আমি তার থেকে মনে হয় তোমাকে কমই ভালোবেসেছি। এখন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসবো, তোমার থেকেও বেশি যত্নে আদরে তোমাকে রাখার চেষ্টা করব, ঠিক আছে? লুসাও তখন বলে কিভাবে শুনি। এটা বলে আবার ওর সঙ্গে রোম্যান্সে মেতে যায়। পরদিন আমরা লুসাও আর ওয়েনকে দেখি আবারও সেই দাদিমার বাড়িতে এসেছিল তার ছেলের সঙ্গে দেখা করতে। আজকে তার ছেলে বাড়িতে আছে, তাই তার ছেলে সেন বাহিরে আসে আর বলে আপনারা যে ডকুমেন্টের জন্য এসেছেন সেই ডকুমেন্টও অলরেডি গতকাল রাত্রেই একজন এসে নিয়ে গিয়েছে। সে বলছিল তার নাম ইয়ান এবং সে নাকি আপনাদের সাথে একই সাথে কাজ করে। তাকেই তো আমি সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত সত্যি কথা বলে দিয়েছি, কিন্তু ওরা দুজন তো ইয়ানকে কোনো কিছুই জানায়নি। তার সত্ত্বেও ইয়ান খুঁজে খুঁজে এখানে চলে এলো বলে ওরা বেশ অবাকই হয়েছে। ওয়েন তখন মনে মনে বলে ইয়ান এখানে এসেছিল। এরপরে ইয়ান ওকে একটা টেক্সট দেয় আর এখানে বলা ছিল যে ওয়েন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, অবশ্যই একা একা। এবং ইয়ান একটা লোকেশনে শেয়ার করেছিল ঠিক এই জায়গাটাই ওর সঙ্গে দেখা করতে চায়। ওয়েন এটা আবার লুসাওকে দেখায় আর এরপরে ওরা সেই জায়গায় চলে আসে। তো ওয়েন ভিতরে আসে, এই জায়গাটাই মূলত ওর বাবার ফ্যাক্টরি ছিল এক সময়। তো এখন ওয়েনকে ইয়ান বলে আমি জানি তোমরা দুজনেই গিয়েছিলে একটা ডকুমেন্টের সন্ধানে, তবে আমিও সেখানে খোঁজ নিয়ে পৌঁছে গিয়েছিলাম। এখন সেই ডকুমেন্টটা আমি তোমাকে দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, আমাকে স্পেস দিতে হবে, আমাকে ভালোবাসতে হবে। অনেকটা ভালোবাসার বিনিময় চাইলো। এই কথা শুনে ওয়েন বেশ অবাক হয়ে যায়, বলে আমি তোমাকে বলেছি ছোটবেলা থেকে আমি তোমাকে বন্ধুর মতো মনে করেছি, এর বাহিরে সত্যি কোনোদিন আমি তোমাকে কিচ্ছু মনে করিনি। আর ভালোবাসার জিনিসটা জোর করে হয় না। তোমার যদি মনে হয় আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাইছি এবং তার জন্য ডকুমেন্ট খুঁজছি আর তার জন্য আমি তোমার সাথে ভালোবাসা বিনিময় করব, তাহলে তুমি ভুল ভেবেছো। তুমি কখনো আমাকে বুঝতেই পারোনি। এই জায়গায় যদি লুসাও হতো সে জীবনেও এই কথাটা বলতো না। আর এখানেই তোমাদের দুজনের ভিতরে পার্থক্য। ভালোবাসার জিনিসটা ইভেনচুয়ালি হয়ে যায়, সেটা জোর করে হয় না। আসলে ইয়ান একটা ভুল করেছে, কখনো মেয়েদের মন এইভাবে কি পাওয়া যায়? অথচ লুসাও ওকে কত দরদে আদরে রেখেছে। ও কেন ইয়ানকে ভালোবাসবে? ওই ইয়ানকে রেগে বলে যায় আমাদের ভিতরে এবার বন্ধুত্বটাও আর সম্ভব নয়, এটা বলেও চলে আসে। এদিকে বাহিরে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল লুসাওকে এসে ও জানায় ইয়ানের কাছ থেকে ডকুমেন্টগুলো নেওয়া যাবে না, কারণ ও বিনিময় খুঁজছে, যেটার বিনিময় আমি জীবনেও করতে পারবো না। এরপরে ওকে আর জিজ্ঞেস করে না লুসাও যে কিসের বিনিময় ও খুঁজছে। লুসাও তখন বলে তুমি চিন্তা করো না, আমি আসলে আরও একটা ডকুমেন্ট খুঁজে বের করার চেষ্টা করেছি। তো আমাকে একটা লোক জানিয়েছে সেই সমস্ত ঘটনা আমাকে জানাবে, আর আমরা দেখি তার সঙ্গেই কথা বলবো। ওয়েন তখন বলে তাহলে চলো আজই দেখা করতে চাই। তখন লুসা বলে তুমি 1 ঘন্টা ধরে আমাকে এখানে রেখে গিয়েছো, আবার আমার লাভ রাইভালের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, আর এখন কিনা তুমি আমার রাগ ভাঙানোরও চেষ্টা করছো না। ওয়েন তখন এদিকে ওদিকে একটু তাকায় যে আশেপাশে কেউ আছে কিনা, আর তারপরে লুসাওকে টেনে ওকে একটা কিস করতেই যাচ্ছিল, কিন্তু লুসাও এমনিতেই অনেক লম্বা আর ওয়েন ওর অর্ধেক প্রায়। ওয়েন ওকে টানাটানি করলে লুসাও আরও লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে। ওয়েন তখন ওর কাঁধ ধরে নিচে নামায় আর তারপরে ওর মুখে একটা মিষ্টি চুম্বন দেয়। লুসাও তখন অনেক হাসে আর ওকে জড়িয়ে ধরে। ওয়েন তখন বলে যাও তোমার সাথে আর কথা নেই, বলে ওরা চলে আসে। এদিকে দেখা যায় ইয়ানের সঙ্গে ওর বাবা দেখা করতে এসেছে। ইয়ানকে অনেক ঝাড়ি দিচ্ছে আর বলছে তোমাকে আমি স্পাই হিসেবে নিযুক্ত করেছিলাম, অথচ ফেস টু প্রজেক্টে কি হচ্ছে না হচ্ছে তুমি আমাকে জানাওনি। ইয়ান তখন বলে আপনিই না বলেছিলেন আমার কিছু অভিজ্ঞতার দরকার, তো আমি তো অভিজ্ঞতাই কালেক্ট করছিলাম, এর জন্যই আপনাকে জানাইনি। ওর বাবা তখন রেগে মেগে বলে তুমি জানো তুমি কত বড় সর্বনাশ করেছো আমার, অলরেডি অনেক কিছুই হয়ে গিয়েছে, এখন আমাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে। ইয়ান তখন বলে আপনার যা ইচ্ছা তাই করে নিন, আমি আপনার আন্ডারে কাজ করব না, বলে ওর বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। ওর বাবা তখন বলে আমার 2টো ছেলেই হয়েছে দুনিয়ার অবাধ্য, তাছাড়া ওর বাবা জানতেও পেরেছে মিস্টার চেন পর্যন্ত ওরা 3জনেই পৌঁছে গিয়েছে, সেজন্য ওর বাবা কিছু লোক ভাড়া করেছে মিস্টার চেনকে মারার জন্য, যেসব লোকেরা এসে আবার মিস্টার চেনকে মারে। এদিকে আমরা আবার লুসাওকে দেখতে পাই। লুসাও লিফটের কাছে এসে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ওয়েনের কোনো খোঁজ নেই। তো লিফটটা খোলার পরে দেখা যায় ওয়েনের ব্যাগ আর ওখানে ফোন পড়ে আছে। লুসাও তো ওয়েনকে দেখতে না পেয়ে রীতিমতো একদম পাগল হয়ে গিয়েছিল। সব সিসিটিভি ফুটেজগুলো দেখতে লাগে যে ওয়েনকে কেউ কিডন্যাপ করেছে কিনা। আর সত্যি সত্যি দেখা যায় ও যখনই লিফটের ভিতরে প্রবেশ করেছিল তখনই কিছু লোকজন এসে ওর মুখে রুমাল বেঁধে ওখান থেকে নিয়ে চলে গিয়েছে। ও দ্রুত করে যখন পার্কিং লটে আসে তখনই ওর ইয়ানের সঙ্গে দেখা হয়। ইয়ান ওকে গাড়িতে উঠতে বললে ও তো গাড়িতে উঠতে চাইছিল না। ইয়ান বলে আমি জানি চেন ঠিক কোথায় নিয়ে যেতে পারে, আমি চেনকে নিয়ে অনেক বেশি ইনভেস্টিগেট করেছি। লুসাও তখন গাড়িতে উঠলে ইয়ান বলে
তোমার মনে আছে এখান থেকে 10 বছর আগে যেদিন তোমার বুকে ছুরি লেগেছিল তার আগের দিন আমি একটা বারে গিয়েছিলাম আর আমি অনেক ড্রিঙ্ক করেছিলাম। সেদিন লুয়ো এবং তার দলবলের ছেলেরাও ওখানে ছিল। তো আমি মূলত ওদেরকে বলে ফেলেছিলাম যে তোমরা ইচেং শহর থেকে ফিরে এসেছো। আর তার পরের দিনই মূলত লুয়ো এবং তার ছেলেরা মিলে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল ওয়েনকে। আর ওয়েনকে বাঁচানোর জন্য তুমি সেদিন সেখানে ছুটে গিয়েছিলে আর তোমার বুকে ছুরিটা লেগেছিল। কিন্তু বিশ্বাস করো আমি এটা ইন্টেনশনালি করিনি। আমি বুঝতে পারিনি লুয়ো ও তার ছেলেপেলেরা তোমার সাথে এরকম করবে বা ওভাবে ওয়েনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তার জন্য আমি আজও অনুতপ্ত। লুসাও তখন বলে আমি জানি তুমি ওটা ইচ্ছে করে করনি, আর এখন কি এইসব কথা বলার সময়? এখন আমাদের ওয়েনকে খুঁজতে হবে, তুমি দ্রুত গাড়িটা চালাও। ইয়ান তখন বলে লুয়ো মারা গিয়েছে, তুমি কি জানো? লুসাও বলে হ্যাঁ জানি, লুয়ো আসলে কয়েক বছর আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরে মারা গিয়েছে। ইয়ান আরও বলে আসলে সবাই তোমাকেই বেশি প্রায়োরিটি দেয়, বাবা তোমাকে প্রায়োরিটি দেয়, ওয়েন তোমাকে প্রায়োরিটি দেয়। আমার মাঝে মাঝে মনে হতো আমি ফোর্থ সাবজেক্ট, সেই জন্য তোমাকে দেখে আমার জেলাস ফিল হতো। লুসাও তখন বলে প্লিজ ইয়ান তুমি এখন এইগুলো থামাও, এখন গাড়িটা জোরে চালাও যাতে আমরা দ্রুত করে বোনকে খুঁজে পাই। এরপরে ওরা একটা ফ্যাক্টরির সামনে আসে, যে ফ্যাক্টরিতেই আগে কাজ করতো এই চেন, সেখানেই মূলত ও বোনকে তুলে নিয়ে এসেছে। যাই হোক মিস্টার চেন মূলত ওয়েনের উপর রেগে গিয়েছে, কারণ ওয়েন আর লুসাও যদি ওদের বাড়িতে না যেত তাহলে মিস্টার লু জংয়ের লোকেরা কখনোই চেনকে খুঁজে পেত না আর এসে মারধরও করতো না। আর তার তো একটা ছোট মেয়ে আছে, মেয়েকে নিয়ে মিস্টার চেন এখন বেশি চিন্তায় পড়ে গিয়েছে, আর সেজন্যই মূলত এখানে ওয়েনকে তুলে এনেছে। ওয়েনকেও বলে যে তোমরা আমার উপকার তো করতে চাওনি বরং ক্ষতিই করতে চেয়েছো। তখন লুসা এখানে চলে এলে ওই লোক বলে যদি তুমি একটা পাও বাড়াও তাহলে আমার হাতে এই যে আগুন আছে তা এখানে দিয়ে জ্বালিয়ে দেব, কারণ অলরেডি সে এখানে কেরোসিন ঢেলে ফেলেছে। যাক এরপরে লুসা বলে আপনি হয়তো ভাবছেন আমি লু জংয়ের ছেলে বলে আপনার ক্ষতি করব, কিন্তু না, আমার বাবা যেসব অন্যায় করেছে আমি সেগুলো সবার সামনে নিয়ে আসতে চাই, সেজন্য আমি আপনাকে হেল্প করতে চেয়েছি, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। ওই লোক তখনও বলে তাহলে তুমি পিছনে ফেরো, আমি তোমার হাত বাঁধবো। এরপরে কি আর করবে লুসাও, নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য পিছনে ফিরে আর ওর হাতটা ওই লোক বেঁধে দেয়, কিন্তু ওদিকে বয়েন নিজের হাতটা খুলে ফেলেছে। আর তারপরে পিছন থেকে এসে ওই লোককে একটা মাথায় বাড়ি দিলে ওই লোকটি নিচে পড়ে যায়। আর তারপরে দেখা যায় লুসাওয়ের সঙ্গে ওই লোকের ঝামেলা শুরু হয়েছে, আর ওয়েন তো একদম কেমন একটা হয়ে গিয়েছে। যাই হোক ওই লোকটি যখন লুসাওকে মারতে গিয়েছিল তখন ওয়েন সোজা লুসাওয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওদিকে লোকটির মাথায় জোরে আঘাত করে ততক্ষণে ইয়ান ইয়ান একদম সঠিক টাইমে চলে এসেছিল। এদিকে ওয়েনের অবস্থা দেখুন, যাতে লুসাওয়ের কোনো আঘাত না লাগে সেজন্য সামনে এসে দুহাত বাড়িয়ে এভাবে দাঁড়িয়ে আছে। এই শুটিংটা করার সময় ওরা নিজেরাও অনেক হেসেছিল। যাই হোক লুসাও ইয়ানকে বলে তোমাকে ধন্যবাদ কারণ তুমি সঠিক সময় এসেছ। এই মনে হয় জীবনে ইয়ান একটু খুশি হলো, সুন্দর কোনো কাজ করেছে ও। এরপরে যখন ওরা বাড়িতে আসে তখন ওয়েন সুন্দর করে লুসাওয়ের হাতে এমন করে টেপ দিয়ে আটকে দেয় যাতে এখানে পানি না লাগে। তো এটা দেখে অনেক হাসে লুসাওয়ার বলে এই বুদ্ধি তোমাকে কে শিখিয়ে দিয়েছে? সত্যি তোমার কারণে আমার একটুও পানি লাগেনি কাটার জায়গায়, কিন্তু আমার অনেক ব্যথা করছে। ওই তখন ওর চুল শুকিয়ে দিচ্ছিল, এমনকি এটাও বলে এবার কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে, আমি তো ব্যথায় হাত নাড়াতে পারছি না। এসবও অভিনয় করছিল। ওই তখন ওকে একটা চড় দিয়ে বলে তুমি অভিনয় করছো, যাও তোমার চুল আর শুকিয়ে দেবো না। লুসাও তখন টানাটানি করতে করতে বলে না 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 আমি আর কিছুই করব না, তুমি আমার চুল শুকিয়ে দাও, এবং ও বাচ্চাদের মতো করতে থাকে। ওয়েন তখন বলে আর হবে না। এরপরে ও বলে দেখো তুমি আমার সামনে ওভাবে কেন চলে এসেছিলে? যদি সত্যি সত্যি ওই লোকটি কোনোভাবে তোমাকে আঘাত করতো তাহলে কি হতো? ওয়েন তখন বলে আমি তো তোমাকে বলেছি তুমি আমাকে বাঁচাতে পারো আর আমি তোমাকে বাঁচাতে পারি না, আর এখন থেকে তুমি নিজের জীবনের রিস্ক নিবে না। তখনই ওয়েনের কাছে ওর মা কল দেয়, এতগুলো বছর পরে ওর মা ওর সঙ্গে দেখা করতে চাইছে। লুসাও বলে ঠিক আছে তুমি যাও মায়ের সঙ্গে দেখা করে এসো। ও তখন ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে। ওর মাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এতকাল সে অন্য জায়গায় ছিল এবং নিজের জীবনটাও বেশ গুছিয়ে নিয়েছে। ওর মা বলে তোমার আর আমার ভাগ্য প্রায় একই রকম ওয়েন, কিন্তু তুমি আমার থেকে বেশি বুদ্ধিমতী। আমি জানি তুমি তোমার বাবার সমস্ত রেকর্ডগুলো খুঁজছিলে, ডকুমেন্টসগুলো খুঁজছিলে যাতে বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারো। আমিও এটাই খুঁজছিলাম, তবে সেই সমস্ত রেকর্ড আমি নিজের কাছে রেখে দিয়েছি। যেহেতু তুমি এত দূর অবধি এসেছো তাই মনে হলো রেকর্ডগুলো তোমার কাছে দিয়ে দেওয়া উচিত। এই ডকুমেন্টগুলোই তো তুমি খুঁজছিলে তাই না? ওয়েন তখন বলে এগুলো তুমি কেন দিচ্ছ আমাকে? ও তখন বলে আমরা দুজনেই, আমি আমার স্বামীকে আর তুমি তোমার বাবাকে, একটা মানুষকেই ভালোবাসি। আমি চাই সে নির্দোষ প্রমাণিত হোক, কিন্তু আমি একা কিছু করতে পারিনি, তবে তুমি তা পেরেছো। তাই আমি চাই তুমি এখন থেকে ভালোভাবে জীবনযাপন করো। আমার মতো জীবনযাপন তোমার হবে না আমি জানি, তুমি আমার থেকেও অনেক ভালো থাকবে, তোমার জন্য শুভকামনা বলে চলে আসে। এদিকে ওয়েন আজকে যাবে সবার সামনে
লুসাওয়ের বাবার মুখোশটা খুলে দিতে। লুসাও বলে আমি আসি। ওয়েন বলে আমি একাই সামলাতে পারবো। এরপরে ওয়েন আসে, সবার সামনে বলে আজকে এই কোম্পানি থেকে আমি রিজাইন করব, কিন্তু তার আগে আমি একটা বিশেষ কথা জানিয়ে দিতে চাই। আপনাদের সামনে 20 বছর আগে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা উন্মোচন করতে চাই বলে একে একে ডকুমেন্ট সহ সমস্ত কিছু ও উন্মোচন করে দেয়। আর লু জয়ঙ্গি বুঝতে পারে যে সে কত বড় ক্ষতি করেছে এখান থেকে 20 বছর আগে বিভিন্ন পরিবারের। এছাড়া আরও অনেক কথা বলে ওয়েন। ওয়েন বলে আপনি হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করতে মাত্র কয়েকটা টাকা মনে হয়েছে আপনার কাছে, সেজন্য ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে বিপদে ফেলে দিতেন, কিন্তু আপনি ভাবতেন না সেই সব ফ্যাক্টরি যারা চালায়, সেখানে যারা কাজ করে তাদের জীবনে ঠিক কত বড় একটা শনি নেমে এলো। আপনার নিশ্চয় মনে আছে জুনের কথা, 20 বছর আগে যার ফ্যাক্টরিতে আপনার কালো থাবা পড়েছিল, তার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, ডিপ্রেশন এসে মারা গিয়েছিল, আর আমি তারই মেয়ে। এটা বলে সমস্ত তথ্য এখানে দিয়ে সবার সামনে লুসাওয়ের বাবার মুখোশটা উন্মোচন করে সবার সামনে আজকে বাবাকে নির্দোষ প্রমাণিত করে চলে আসে ওয়েন। ওয়েন জানে লুসাওয়ের বাবার আইনগত শাস্তি হবেই। এরপরে লুসাও অনেক চিন্তা করছিল ওয়েনকে নিয়ে, সেজন্য বাড়িতে থাকতে পারেনি, দ্রুত করে চলে এসেছে অফিসে। এদিকে ওয়েনও ওকে দেখতে পায়। ওয়েন নিচের দিকে নামছিল তো লুসা উপরের দিকে, তো এরপরে ওয়েন উপরের দিকে যাচ্ছিল তো লুসাও নিচের দিকে, আর মাঝখানে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরে। যাই হোক, আজকে ওয়েন অনেক খুশি, কারণ ওর কাঁধ থেকে অনেক বড় একটা বোঝা নেমে গিয়েছে। এরপরে লুসা ওয়েনকে নিয়ে ওর দাদুর সঙ্গে দেখা করাতে আসে। ওর দাদু কোনোভাবেই ওয়েনকে মেনে নিবে না, কিন্তু তখন লুসাও বলে 10 বছর আগে আমার ব্রেকআপের পিছনে আপনিই দায়ী ছিলেন, কারণ ওয়েন মূলত লুসাওয়ের দাদুকে কথা দিয়েছিল, বিধায় লুসাওয়ের সঙ্গে ব্রেকআপটা করেছিল। লুসাও বলে সেই কথার আজকে কোনো মূল্য নেই, কারণ আমি ওকে ভালোবাসি। ও আমার থেকে দূরে গিয়েছিল সত্যি, কিন্তু আমি ওকে বারবার ফিরিয়ে এনেছি। আপনি তো দেখেছেন আমার বাবা কখনো সুখী হয়নি, আমার মা কখনো সুখী হয়নি, তো আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়েই থাকতে চাই। তাই আপনি মানেন আর না মানেন, আমি অবশ্যই ওয়েনকে নিয়ে সারা জীবন থাকবো। পুরো দুনিয়ার বিপক্ষে গিয়ে হলেও আমি ওয়েনের সাথেই থাকবো। ভাই, কোনো ছেলে পরিবারের সামনে এইভাবে ভালোবাসার মানুষকে প্রেজেন্ট করছে, ভাবা যায়? ও দাদু তখন কি করবে, মেনে নেয়। যাই হোক, আমরা মেংকে দেখতে পাই। মেং ফানের সঙ্গে দেখা করতে এসেছিল ফানের দেওয়া ঠিকানায়, আর তখনই ও দেখতে পায় ও সে আগের বাড়িতে এসেছে যে বাড়িটা ওরা একসঙ্গে কিনেছিল, কিন্তু ও তো এটা বিক্রি করে দিয়েছে, কিন্তু এই বাড়িটা সুন্দর করে সাজিয়েছে ফান। যখন ওরা বাড়িটা কিনেছিল তখন অনেক রকম স্বপ্ন দেখেছিল মেং। মেং বলেছিল একসঙ্গে ফার্নিচার কিনবে, কোথায় সোফা থাকবে, কোথায় ওদের কত ছবি থাকবে, তারপরে কোথায় একটা টিভি থাকবে, ওরা একসঙ্গে সমস্ত কিছু করবে, এরকম স্বপ্ন দেখেছিল। কিন্তু সেগুলো গত 2-3 বছরে পূরণ হয়নি, তবে আজকে সেটা পূরণ হয়েছে। ফান ওকে নতুন করে প্রপোজ করেছে, ফান ওর স্বপ্ন পূরণ করেছে। ও যেভাবে যা কিছু চাইছিল সেভাবে সমস্ত কিছু সাজিয়েছে। ফান ওকে বলে আমি কি দ্বিতীয় আরেকটা সুযোগ পেতে পারি না? এরপরে মেং ওকে একটা কিস করে। আসলে মেংও জানে যে ও ফানকে ছাড়া থাকতে পারে না, আর ফান তো পারেই না। যাই হোক, ফান নিচু হয়েছিল, মেং তখন ওকে ওভাবে নিচু হয়ে বসে থাকতে বলে, আর বলে এভাবেই তোমাকে দেখতে ভাল লাগছে। তখন ফান বলে যতক্ষণ তোমার ভালো লাগছে ততক্ষণ আমি এভাবেই থাকবো। আসলে মেং তো অনেক বদমেজাজি, আর ফান ঠিক এভাবেই ওর রাগ ভাঙায়, আর এভাবে রাগ ভাঙাতেও হয়, ছেলেদের শেখা উচিত। এরপরে আমরা লুসাও আর ওয়েনকে দেখি। জীবনের জ্বালা যন্ত্রণা থেকে অনেকটাই ওরা মুক্ত হয়েছে। যাই হোক, ওরা দুজন আজকে একসঙ্গে ওদের গার্ডেনে বসেছিল। তখন ওয়েন বলে আচ্ছা, আমাদের কি এখনো সময় হয়নি সবাইকে জানানো যে আমরা একসঙ্গে আছি? কারণ মেং আর ফান আবার একসঙ্গে হয়ে গিয়েছে, এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, তো ওরাও চাই এরকম একটা স্ট্যাটাস দিতে যে ওরাও প্রেম করে। এরপরে লুসাও আর ওয়েন দুজন দুজনের হাত ধরে লুসাও একটা সুন্দর ছবি তোলে। এই ছবিটা ওর উইচ্যাট অ্যাকাউন্টে একটা স্টোরি দিয়ে দেয়, সেখানে সুন্দর একটা কথাও লিখে দেয়। এখন তো ওয়েন অনেক খুশি। এরপরে ওয়েন লুসাওয়ের ফোনটা নেয় আর ওর গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে সেই একটা ছবি দেখে যেদিন পুলিশ ওদের ধরেছিল। তো লুসাওকে ওয়েন বলে এই ছবি কিভাবে এলো? লুসাও বলে কেন, আমার কি সিক্রেট কোনো ফটো থাকতে পারে না? এটা হলো সিক্রেট, আমি সেদিন ছবি তুলেছিলাম, তুমি হয়তো খেয়াল করনি। এরপরে লুসাওয়ের ফোন থেকে ওয়েন ছবিটা নিজের ফোনে নিয়ে নেয়, আর তারপরে নিজের অ্যাকাউন্টে গিয়েও একটা পোস্ট দিয়ে দেয়। সেখানে ওর জুনিয়র সিনিয়র অনেকেই ওকে কংগ্রাচুলেশন জানিয়েছে। তখন লুসাও বলে বাবা, তোমার তো দেখছি জুনিয়র সিনিয়র কম নেই। হ্যাঁ, আসলে যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিল তখন তুমি এদেরকে নিয়ে মেতে থাকতে, তাই না? ভিতরে ভিতরে এদের সাথে প্রেম করতে। এই কথা শুনে ওয়েন বলে মোটেও না, আমি কত বিজি ছিলাম তুমি জানো? আর এখন যদি আমি তোমাকে বলি লিনার কথা, তুমি যে লিনার সঙ্গে ডেটে গিয়েছিলে সেই কথা যদি বলি, তখন তুষারকে বলে চুপ চুপ চুপ, আর কোনো কথা বলবে না বলে ওর সঙ্গে আবার ওর রোম্যান্স করতে লেগে যায়। যাই হোক, এরপরে লুসাওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমার নাম্বার কেন 6 দিয়ে সেভ করে রেখেছ? ওয়েন তখন বলে কারণ তোমার নামে 6টা অক্ষর আছে, এজন্য। আমার আসলে খুব আগে ইমপ্রেস ফিল হতো যদি কেউ দেখে নেয় তোমার নামটা সেভ থাকলে, এর জন্য।
লুসাও বলে, সত্যি? ওয়েন তখন বলে, হ্যাঁ, কারণ তোমাকে অনেকেই তো পছন্দ করতো, স্কুলে তো কত মেয়ে তোমার জন্য পাগল ছিল, সেজন্য আর কি। লুসাও বলে, ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপরে ওরা আগের কিছু ছবি দেখে, যখন ওরা ইচেং শহরে গিয়েছিল একসঙ্গে, সেই যে স্নোফল দেখেছিল, সেই যে সুন্দর সময়গুলো কেটেছে। ওয়েন তখন লুসাওয়ের দিকে তাকায় আর বলে, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই লুসাও, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বলে ওকে কিস করতে থাকে। এরপরে লুসাও বলে, আজ হঠাৎ? ওয়েন তখন ওকে আরও বেশি করে বলতে থাকে। এরপরে লুসা উঠে দাঁড়ায়, বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ওয়েন বলে, বলো কি খাবে, আমি তোমার জন্য রান্না করব। লুসাও তখন হুট করে ওকে পাজাকলা করে উপরে তোলে আর বলে, চলো আমরা দুজনেই রান্না করব। আসলে ও যে কী রান্নার কথা বলছিল তা তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, লুসাওয়ের কাঁধে তখন ওয়েন অনেক ঝাপাঝাপি করতে থাকে, কিন্তু লুসাও তো ওকে ছেড়ে দেয় না। এর পরের দিনে সিন দেখতে পাই, যেখানে মেংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওয়েন। মেংয়ের কাছেও শোনে যে তোদের আবার ঠিক হলো কিভাবে। মেং বলে, আসলে ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও ওকে ছাড়া থাকতে পারি না। এরপরে ওয়েন জিজ্ঞেস করে, আচ্ছা, প্রেম করা আর বিয়ে করার ভিতরে পার্থক্য কোথায়? মেং বলে, অবশ্যই পার্থক্য আছে। প্রেম করলে দুইজন মানুষ নিজেদের বাড়ি থেকে বের হয়ে আসে, ঘোরে, খায়, আবার চলে যায়। কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তোমার, তখন তুমি বুঝবে কাজ শেষে একসঙ্গে বাড়িতে ফিরবে, বা বাড়িতে তোমার জন্য কেউ একটা অপেক্ষা করবে, কেউ একটা রান্না করে তোমার জন্য বসে থাকবে। এটাই হলো বিয়ে করার পরের সম্পর্ক। তখন তোমার মনে হবে জীবনে তোমার ভরসা করার মতো সুন্দর একটা মানুষ আছে। এরপরে বাড়িতে চলে আসে ওয়েন। ওয়েন আজকে লুসাওয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, চোখ বেঁধে ওকে নিয়ে আসে। এরপরে সুন্দর একটা জায়গায় এসে চোখটা খুলে দেয়। লুসাও তো অনেকটা অবাক হয়ে গিয়েছে, কারণ এখান থেকে 10 বছর আগে যে অনলাইন ক্যাফেতে ওরা গেম খেলতো, সেই গেমিং মেশিনটা এখানে নিয়ে এসেছে ওয়েন। ও নিজে সেটাকে কিনে নিয়েছে। আগে লুসাও আর ওয়েন দুজনেই গেম খেলতো, লুসাওয়ের সঙ্গে ওয়েন কখনোই পারতো না। আজকে ওয়েন বলে, আজকে তোমাকে আমি হারিয়ে দেব। লুসাও বলে, ঠিক আছে, আমি তোমাকে খেলা শিখিয়ে দেব, না হয় তোমাকে আমি জিততে সাহায্য করব। কিন্তু ওয়েন নিজে নিজেই হেরে যায়। লুসাও তখন বলে, কেন এভাবে নিজেকে হারিয়ে দিলে? তখনই দেখা যায় ওখানে সুন্দর একটা কথা লেখা উঠেছে। আসলে ওয়েন এটা নিজে ফাংশন করেছে। যাই হোক, এরপরে হুট করে ওয়েন লুসাওয়ের দিকে তাকায়। ওয়েন লুসাওকে সারপ্রাইজ দিয়ে একটা সুন্দর রিং বের করে। এই রিং দেখে তো লুসাও অবাক। লুসাও বলে, কি হচ্ছে ওয়েন? ওয়েন বলে, লুসাও, আমি হয়তো যখন কম বয়সে ছিলাম, আমার টিনেজে, তখন আমি অনেক ভুল করেছি, তোমার অনুভূতিটাকে ওভাবে প্রায়োরিটি দেইনি। কিন্তু এখন আমি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় নিজেকে তোমার কাছে সঁপে দিচ্ছি। আমি পুরোপুরি নিজেকে তোমার ভিতরে হারিয়ে দিতে চাই, আর আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এই কথা শুনে লুসাও তো একদম অবাক। ওয়েন আরও বলে, অনেক বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, যে কথাটা কখনো তোমাকে বলা হয়নি। সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেকবার বলে এই কথাটা ও। আরও বলে, সেই যে ছোট্ট ওয়েন, সে অনেক কিছুই বুঝতো না, সে তোমার ফিলিংসটাকে বুঝতো না। আমি কেমন ছিলাম বলো তো? দরিদ্র, তারপরে আনকাইন্ড, তারপরে কেমন একটা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি পুরোপুরি নিজেকে তোমার কাছে সঁপে দিচ্ছি। আগে যতবার আমি চলে গিয়েছি, তুমি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। যতবার আমি একা একা দুঃখে দিন যাপন করেছি, তুমি আমার পাশে থেকেছো। আমি বুঝিনি জীবন এত সুন্দর হবে। এসব কথা শুনে লুসাও তখন ওকে জড়িয়ে ধরে। ওয়েন আরও বলে, অতীতে আমি কেমন ছিলাম বলো? অসহায়, দুর্বল, তারপরে দরিদ্র, কিন্তু তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো, সবসময় আমার পাশে থেকেছো। যখন আমি একদম ডুবে ডুবে যাচ্ছিলাম, তখন তুমিই আমাকে হাত ধরে টেনে তুলেছো। তুমি আমার জীবনের আলো, তুমি আমার জীবনকে হালকা করেছো। এই সব কথা শুনে লুসাও নিজেকে একদমই ঠিক রাখতে পারে না। ওয়েন তখন বলে, লুসাও, তুমি আমাকে বিয়ে করবে? এই কথার কি উত্তর দেবে লুসাও? লুসাও তো এই কথা শোনার জন্য লিটারালি এতগুলো বছর ওয়েট করে আছে। এরপরে লুসাও ওকে মিষ্টি করে একটা কিস দেয় আর বলে, আই অ্যাম ভেরি উইলিং টু, তার মানে আমি অনেক বেশি করে তোমাকে বিয়ে করতে চাই। যাই হোক, কিছু কথার আসলে ইংরেজি শুনতে বেশি ভালো লাগে। দুজনের ভিতরে তো সুন্দর একটা বন্ডিং হয়ে যায়। লুসাও তো আনন্দে সারা রাত ঘুমায় না। ওয়েন বলে, তুমি কি করছো, সারা রাত ধরে জেগে আছো? কালকে না তোমার অফিস আছে? লুসাও তখন বলে, হ্যাঁ আছে, কিন্তু আজকে আমার জেগে থাকতে বেশি ভালো লাগছে। আসলে ও অনেক আনন্দিত। যাই হোক, ওয়েন বলে, তুমি আমাকে ছাড়ো, আমি আরও 1 ঘন্টা ঘুমাতে চাই। লুসাও তখন ওকে বলে, তুমি ওঠো আর যাও, খেয়ে নাও। কিন্তু তাও ওয়েন ভিতরে ঢুকে যায় আর বলে, আজকের দিনটা অনেক সুন্দর। লুসাও তখন বলে, ও আচ্ছা তাই, বলে ও ভিতরে ঢোকে আর ওকে অনেক সুরসুরি দিতে লাগে। তখন আর ওয়েন না উঠে পারে না। লুসাও অনেকক্ষণ ধরে বেডের উপরে বসে থাকে, ওয়েন যে বালিশটায় শুয়েছিল সেটাতে হাত দিয়ে। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে লুসাও এসেছিল ফানের সঙ্গে দেখা করতে।
মূলত ফান সেই যে আর্ট এক্সিবিশনটা হবে সেই জায়গাটা রেডি করে ফেলেছে। ফান ওকে বলে সুন্দর করে যে কোথায় কি থাকবে, কোথায় কোন সিরিজ থাকবে। লুসাও কোনো পাল্টা কোশ্চেন না করে ফানকে বলে আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলছিস ওভাবেই হবে। ফান তো নিজের মুখে নিজেই থাপ্পড় দেয় আর লুসাওকেও একটা থাপ্পড় দিতে যাচ্ছিল, কিন্তু লুসাওকে পাল্টা থাপ্পড় দিয়ে বলে তুই যা শুনছিস যা দেখছিস তা সবই সত্যি। ফান তখন বলে তোর কি কিছু হয়েছে নাকি? এই প্রথম তুই আমার কথার কোনো বিরোধিতা না করে সেটা মেনে নিচ্ছিস। লুসা বলে আমি সবই শুনছি, সবই ঠিক আছে। এতে তো ফান অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই চাকরি ছেড়ে দিয়েছিল ইয়ান। ইয়ান চাকরি ছেড়ে দিয়ে যখন যাচ্ছিল ওর ওয়েনের সঙ্গে দেখা হয়ে যায়। ও ওয়েনকে বলে জানি আমরা হয়তো বন্ধু নই, তুমি আর আমাকে বন্ধু ভাবো না, কিন্তু আমি সবসময় চাই ওয়েন তোমার জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক। আমি সবসময় চাই তোমার জীবনটা সুন্দর হোক আর লুসাওয়ের সঙ্গে তুমি ভালো থাকো। ওয়েন তখন ওর দিকে একবার তাকায়, কিছুই বলে না। যাই হোক, এরপরে ইয়ান চলে যায়। অন্যদিকে আমরা দেখি লুসাও আর্ট এক্সিবিশনের জন্য লাস্ট একটা ছবি আঁকছিল, যেটা খুবই ওর কাছে ইম্পর্টেন্ট একটা ছবি। যাই হোক, এর পরের দিন সবাই মিলে এসেছিল আর্ট এক্সিবিশনে। তো ওদের অফিসের যে কলিগরা ছিল তারাও এসেছিল। তারা তো ওয়েনকে রীতিমতো সবাই হ্যারাস করতে থাকে যে লুসাওয়ের সাথে ওর সম্পর্ক সেটা কেন ওদেরকে আগে বলেনি। কিন্তু ওরা আর্ট এক্সিবিশনে এসে কোথাও লুসাওকে দেখতে পায় না। আবার এই যে প্রত্যেকটা ছবি এঁকেছিল লুসাও, সেই ছবির নিচে ওয়েনেরও একটা সিগনেচার ও রেখেছিল। ও নিজে নিজে একটা স্নো সিরিজ বের করেছে। ওর মা যে এখানে সামার সিরিজ এঁকেছিল ও সেখানে স্নো সিরিজ এঁকেছে। তো এখানে ওয়েন বেশ কিছু মিস্টেরিয়াস ছবি দেখতে পায়, তাছাড়া ছোট ছোট জিনিস দেখতে পায় যেগুলো ওদের সেই আগের যে ডেটিং এরাটা ছিল সেটা ওকে মনে করিয়ে দেয়। এখানে ও একটা লিলি ফুল দেখতে পায়। আপনাদের মনে আছে ও একবার একটা লিলি ফুল উপহার দিয়েছিল লুসাওকে। ওই ফুলের ঠিক একটু উপরে ও একটা বউ দেখতে পায়, যেটা ওর খুব পছন্দের জিনিস। লুসাও সেটাও ওখানে রেখে দিয়েছে। ওই বরাবর এসেও একটা তীর দেখতে পায়। তারপরে ও একটা রুমে যায়, সেখানে একটা অ্যাকোরিয়াম দেখতে পায়। এই ড্রামায় অ্যাকোরিয়ামকে এত দারুণভাবে তুলে ধরা হয়েছে যে আমি ফ্যান হয়ে গিয়েছি। একটা কাগজে লেখা ছিল ওয়েটিং ফর ইউ, আর তার ভিতরে একটা ড্রেস রাখা ছিল। ওয়েন বুঝতে পারে যে লুসাও এই মুহূর্তে কোথায় আছে। আসলে লুসাও ওদের সেই ফেভারিট স্পটটাই আছে, যেখানে স্কুল লাইফে ওরা অনেক টাইম কাটিয়েছে। জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে। ও নিজে একটা সোলো আর্ট এক্সিবিশন রেখেছে এখানে শুধুমাত্র ওয়েনের জন্য। ওয়েন বলে সত্যি এত সুন্দর করে সাজিয়েছো তুমি। ও ওয়েনকে নিয়ে এখানে ওর নিজের কিছু আঁকা ছবি ছিল, যেগুলো শুধুমাত্র ওয়েনকে উদ্দেশ্য করে আঁকা, সেই ছবিগুলো রেখেছিল। ওয়েন তো এগুলো দেখে একদম পাগল হয়ে যায়। ওয়েন বলে তুমি যে জায়গাগুলোতে ঘুরেছো একা একা সেখানে সেখানে আমাকে নিয়ে যাবে। লুসাও বলে অবশ্যই, সেখানে সেখানে তোমাকে নিয়ে যাব। সেই জায়গাগুলোতে ও যখন ঘুরেছিল ওর খুব মন খারাপ ছিল, আর এখন উষ্ণতা দিয়ে পূর্ণ করে দিতে চায় ওয়েন। এরপরে ওরা একদম বেঞ্চগুলোর উপরে উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই দেখা যায় যে এখানে একটা কৃত্রিম স্নোফলের আয়োজন করেছে লুসাও, যেটা দেখে তো ওয়েন আরও অবাক হয়ে যায়। এরপরে লুসাও ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর ওর সামনে একটা সুন্দর রিং তোলে। লুসাওকে ওয়েন বলে আমি তো আগেই তোমাকে ভেবে প্রপোজ করেছি। লুসাও বলে এবার আমাকে প্রপোজ করতে দাও, উইল ইউ ম্যারি মি? ঠিক তখনই ওকেও সেই লুসাওয়ের মতো করেই উত্তর দেয় ওয়েন। প্রথমে একটা কিস করে আর তারপরে বলে আই এম ভেরি উইলিং টু। যাই হোক, এরপরে ওদের সুন্দর একটা চুম্বনের ভিতর দিয়ে এই জায়গার কাহিনী তো শেষ, এবং ওরা দুজনেই চিৎকার করে বলে এখন আমরা দুজনেই এঙ্গেজড। আর এরপরে সিন এখানে কাট হয়ে যায় আর আমরা দেখতে পাই মেং যে স্টুডিওতে কাজ করে সেই স্টুডিওতে ওদের দুজনকেই ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। তবে আজকে ওদের পার্সোনাল লাইফ সম্পর্কে কোশ্চেন করা হবে। এখানে মূলত জওয়েনকে নিয়ে কথা বলতে বলা হয় লুসাওকে। লুসাও বলে যখন থেকে জওয়েন আমার জীবনে এসেছে তখন থেকে আমার জীবন হালকা হয়েছে, আমার জীবন রঙিন হয়েছে, আর সেজন্য আমি সবসময় ওর সাথে সাথে লেগে থাকতাম, চিপকে থাকতাম, কখনোই ওকে ছেড়ে দিতে চাইতাম না। আমি ছবি আঁকার কোনো অনুপ্রেরণা পেতাম না, কিন্তু আমার সমস্ত সুন্দর জিনিসগুলো শুরু হয়েছে যখন থেকে আমার ওয়েনের সাথে দেখা হয়েছে। জীবনে আমার কোনো গোল ছিল না, আমার জীবনে সত্যি কোনো দিক নির্দেশনা ছিল না। তাছাড়া আমি কখনোই স্নোফল পছন্দ করতাম না, কিন্তু আমি জানি এই পৃথিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও স্নোফল হয়, আর সেটার সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। ওরা যে ইচেং শহরে এই গরমের ভিতরেও গিয়ে স্নোফল দেখেছিল, সেই কথাটাই ও আসলে এখানে বলতে চাইলো। আর ওটা ওর অনুপ্রেরণা, ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। যে ছেলে ছিল বখাটে, যে ছেলে জীবনের কোনো ঠিক ঠিকানা ছিল না, বড়লোক বাবার পক্ষে যাওয়া ছেলে ছিল, সেই ছেলেকে একদম যেন ঠিক করে দিয়েছিল ওয়েন। একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে দিয়েছিল, জীবনকে সহজ করে দিয়েছিল। লুসাওকে জিজ্ঞেস করা হয় যে ওর স্বপ্ন কী ছিল। ও তখন বলে অ্যাকচুয়ালি ওর আলাদা করে কোনো স্বপ্ন ছিল না, ও কখনোই কোনো স্বপ্ন দেখেনি, কিন্তু ও এখন জানে ওর এক এবং একমাত্র স্বপ্নটা হচ্ছে ওয়েন।
ওয়েন তখন বলে, আরে মানুষ কি কখনো কারো স্বপ্নও হতে পারে? এই পার্টটা তোমরা কাট করে দিবে ইন্টারভিউতে, ঠিক আছে? কিন্তু ও বলে, কেন কেন, না না, এই পার্টটা থাকবে। ওয়েন তখন বলে, আমি অনেক লজ্জা পাচ্ছি। লুসাও বলে, এটা থাকবে। এরপরে ওয়েনকে জিজ্ঞেস করা হলে ওয়েন বলে, আমার কাছে লুসাও প্যারাশুটের মতো। আমার জীবনটা আসলে অনেক ভারী ছিল। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, একমাত্র দাদিমাকেও হারিয়েছি এক সময়, কিন্তু আমার জীবনকে তখন প্যারাশুটের মতো এসে উড়িয়ে নিয়েছে লুসাও। ও সবসময় আমাকে উঁচুতে উঠতে হেল্প করেছে। যে জীবন বারবার আমাকে পিছনে ডাকছিল, লুসাও সেই জীবনকে একদম আকাশে তুলো মেঘের মতো উড়ে বেড়াতে সাহায্য করেছে। যে প্যারাশুটের রঙিন ডানায় করে ও আমাকে ঘুরিয়ে বেরিয়েছে। ও আমার জীবনের কি বলবো, ও আমার জীবনের প্যারাশুট, যে আমাকে সব সময় রঙিন স্বপ্ন দেখিয়েছে, জীবনটাকে হালকা করেছে। আমি বহুবার ওর কাছ থেকে চলে গিয়েছি, কিন্তু এক মুহূর্তের জন্য ও কখনো আমাকে ভুল বোঝেনি। বারবার আমাকে ভালোবেসে কাছে টেনেছে। আর এটাই আমার জীবনের প্রাপ্তি। খুব সৌভাগ্যবান হলে তবে লুসাওয়ের মতো মানুষ জীবনে পাওয়া যায়। ওরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপরে ওদেরকে কোশ্চেন করা হয় যে ওরা প্রথম কে কাকে ভালোবেসেছিল, মানে কখন ওদের প্রেমটা শুরু হয়েছিল। এই সময় ওয়েন একটু হাসে। লুসাও বলে, ওর প্রেমটা শুরু হয়েছিল সামারে 2016 সালে। তো ওয়েনকে যখন কোশ্চেনটা করা হয়, ওয়েন বেশ একটু চুপ করেছিল। লুসাও তখন বলে, তুমি কি মনে করতে পারছো না? ওয়েন তখন আরও একটু চুপ থেকে বলে, ওর প্রেমটা শুরু হয়েছিল 2013 সালে। মানে লুসাও ওকে যখন চিনতো না তখন থেকে। ও আরও বলে, আমি তখনই লুসাওর প্রেমে পড়েছিলাম যখন লুসাও আমাকে চিনতে পর্যন্ত না। লুসাওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ড্রামার লাস্টে এত বড় একটা টুইস্ট, আমরাই তো অবাক হয়ে যাচ্ছি। তো ওয়েন এটা বলে হাসলে লুসাও বলে, তুমি 2013 সাল থেকে কখন, কোথায়? আমি তো মনে করতে পারছি না। ওয়েন তখন বলে, সেদিন আমি আমার দাদিমার খবর জানতে পারি যে তার কিডনি ড্যামেজ হয়েছে। আর সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর সেদিন ফানের হাত ভেঙে গিয়েছিল। ফানকে নিয়ে হাসপাতালে এসেছিল লুসাও। তবে এখানে একটা মেয়েকে কাঁদতে দেখে ওর দিকে টিস্যু বাড়িয়ে দিয়েছিল লুসাও। আর তখনই মূলত ওর প্রেমে পড়েছিল ওয়েন। ওর সব থেকে খারাপ টাইমে কেউ একটা ওর দিকে হাত বাড়িয়ে দিল। তারপরে ওয়েন জানতে পারে ওরা একই স্কুলে পড়ে। একদিন লুসাও তো স্কুলে অনেক দেরি করে এসেছিল, তাই ও পাঁচিল টপকিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলে ওর দিকে ওয়েন তাকিয়ে থাকে। লুসাও এমনকি উপর থেকে নিচে পড়েও গিয়েছিল। এরপরে ও একটা মিল্কশেক দেয় ওয়েনকে আর বলে এই কথাটা কাউকে না বলতে। আসলে ওয়েনের দিকে ও কখনো সেভাবে মনোযোগ দেয়নি বিধায় ওয়েনের চেহারাটাও ওর মনে নেই। যাই হোক, এরপরে ওয়েন একদিন ছবি তুলছিল। মেং ওকে ছবিটা তুলে দিচ্ছিল। তখনই ওয়েন দেখতে পায় যে নিচে থেকে লুসাও আসছে। আর সে জন্য ওয়েন এক সাইড থেকে একটু মাঝ বরাবর চেপে আসে, যাতে ওদের দুজনের সুন্দর একটা ছবি একসাথে উঠে যায়। আর লুসাও তো যেহেতু কেয়ারলেস একটা ছবি ছিল, তাই যাওয়ার আগে ও একটা ভিক্টোরির চিহ্ন দিয়ে যায়। আর এরপরে যেদিন ও স্কুলে স্পিচ দিচ্ছিল, মানে অলরেডি 3 বছর হয়ে গিয়েছে, সেদিন হুট করে লুসাও যে স্কুলে সেই অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে ফেলে। সবাই তো বৃষ্টিতে ভিজতে থাকে। সেদিন বৃষ্টিতে ভেজার জন্য নেমে এসেছিল ওয়েন নিজেও। আর এত সুন্দরভাবে এই সিনটা ক্রিয়েট করা হয়েছে। এখানে মূলত যখন সিনটা শুটিং করা হয়েছিল তখন ডিরেক্টর আলাদা করে কোনো কিছু বলেই দেয়নি যে এভাবে এভাবে ডান্স করতে হবে, কোনো কিছুই না। ডিরেক্টর শুধু ওদের বলেছিল, তোমরা যাও, ওখানে গিয়ে যে যেমন পারো তেমন করে ডান্স করো, হাত পা ছড়াছড়ি করে হলেও। সো এই শুটিংটা ওদের কাছে সব থেকে প্রিয়, যেটা আমি বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি। যাই হোক, এটাই ছিল ড্রামার শেষ সিন, যেখানে এই সুন্দর সিনের মাধ্যমেই এই ড্রামার গল্প শেষ করে দেওয়া হয়। তবে আমার আরেকটু দেখতে খুব মন চাচ্ছিল যে এত কিছু শোনার পরে লুসাওয়ের রিয়াকশনটা ঠিক কেমন হয়েছিল, যে ওয়েন ওকে 13 বছর ধরে ভালোবাসছে, যেখানে লুসাও ওকে 10 বছর ধরে ভালোবাসছে। ওই যে একটা টার্ম আছে না, শি ফেল ফার্স্ট বাট হি ফেল হার্টার, আর এটা হলো তার একদম উৎকৃষ্ট প্রমাণ। ওয়েন প্রথমেই লুসাওয়ের প্রেমে পড়েছে ঠিকই, কিন্তু লুসাও যখন ওয়েনের প্রেমে পড়েছে তখন সে ওয়েনের চেয়ে ওয়েনকে বেশি ভালোবেসেছে। আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। লাস্টের টুইস্টটা পুরোই একদম হৃদয় কাড়া ছিল। তো এর সাথে সাথেই নেভার এন্ডিং সামার ড্রামার গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই ড্রামার গল্প? আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম পুরো হৃদয় মন ছুঁয়ে গিয়েছে। যতদিন এই ড্রামাটা দেখেছি বেশ ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে, বেশ একটু শূন্য শূন্য লাগছে। ওদের দুজনকেই অলরেডি অনেক মিস করতে শুরু করেছি। নেভার এন্ডিং সামার ড্রামার একটা বিষয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো যখন ওরা বাড়ি ছেড়ে পালিয়েছিল, যখন ওদের মাত্র 18 বছর বয়স ছিল, তখন যে সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। ভাই রে ভাই, আমার মনে হয় সবাই এরকম একটা ড্রিম লাইফ কাটাতে চায়। অন্তত আমি তো চাই। মনে হয় নিজের সব থেকে ভালোবাসার মানুষের সঙ্গে এভাবে একটা ট্রিপ দেওয়া গেলে জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তখনই ক্রিয়েট হতো। যাই হোক, এই ড্রামার গল্প আমার চরম লেগেছে, মানে একটা অবসেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। আর লুসাওয়ের ফেস কাট এত বেশি সুন্দর দেখতে,
যে ওর এই হ্যান্ডসাম কিউট ফেসে ক্রাশ না খেয়ে থাকা যায় না। তাছাড়া এখানে যে নায়িকা অভিনয় করেছে যার নাম বাও বাও, সে কিন্তু অনেক বেশি কিউট। আসলে ওর কিউটনেস এত বেশি ছিল যে এরা দুজনে একই সালে জন্মানোর জন্য দুজনের ভিতরে বন্ধুত্বটা খুব দারুণ হয়েছিল। যখন ড্রামা শুটিং চলছিল তখন ওরা দুজনেই এত বেশি সুন্দর টাইম স্পেন্ড করেছে যা দেখলে আপনাদের ভালো লাগবে। তো এই ড্রামার গল্প আপনাদের কেমন লেগেছে? সে জার্নি শুরু হয়েছে 2016 সাল থেকে। আরও কথা বললে তো 2013 সাল থেকেই হয়েছে। আর তারপরে 2026 সাল পর্যন্ত। এই লম্বা একটা জার্নি কত দ্রুতই মনে হলো শেষ হয়ে গেল। কিন্তু ভিতরে ঘটে গিয়েছে কত ঘটনা, কত শত স্মৃতি, যেগুলো সহজে ভুলে যাওয়া যায় না। যাই হোক, অনেক ড্রামা আসবে যাবে, কিন্তু এই ড্রামাটা আমার সবসময় একদম মনে থেকে যাবে স্মৃতির পাতায়। বারবার দেখার মতো একটা ড্রামা। আপনাদের যদি এই ড্রামা একটু ভালো লাগে, অবশ্যই ভালো লেগেছে, তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আরও এমন গল্প শুনতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দুদিন বাদে আরও একটা দারুণ ড্রামা রিলিজ হতে চলেছে, সেটাও মডার্ন ড্রামা। আপনারা যদি চান তো অবশ্যই ওই ড্রামার গল্প আমি আপনাদের শোনাতে পারি। সেই ড্রামাটাও অনেক বেশি সুন্দর হবে এবং সেখানে আমার পছন্দের হিরো সং ওয়েলং অভিনয় করেছে। তো আর কি বলবো, এই ড্রামার কথা যতই বলবো ততই শেষ হবে না, বলতে থাকলে বলতেই থাকতে হবে। কিন্তু আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, আমার কোনো ড্রামা ভালো লেগে গেলে তা নিয়ে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। ভাগ্যিস আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেজন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিজেও কত মজা পেলাম, আর আপনাদের সঙ্গেও জমজমাট করে ড্রামাটা এক্সপ্লেন করে শোনাতে পারলাম, যেটাতে আমার অনুভূতিগুলো তো শেয়ার হলো, সাথে সাথে আপনারাও অনেক বেশি মজা পেয়েছেন। আর এই জিনিসটাতেই আমার সার্থকতা। যাই হোক, এখানে আজকে শেষ করছি, আর কথা বাড়াবো না, বলতে বলতে কত বলে ফেলেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়া এই হিরোর আরও একটা দারুণ ড্রামা আমার ড্রামা বয় রোজ চ্যানেলে আছে, যে ড্রামাটার নাম হলো স্নাইপার বাটারফ্লাই। সেখানেও এত জোশ অভিনয় করেছে কেউ, যে আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। ওই ড্রামার গল্পটাও কিন্তু অস্থির, বেশ অনেকটা মিল আছে এই ড্রামার সাথে। তো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, আমি প্লে লিস্টে অথবা পিন কমেন্টে দিয়ে দিব। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।